চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নামটা শুনলেই কিন্তু অনেকের মনে যেমন তীব্র আগ্রহ জাগে, ঠিক তেমনি একটা চাপা আতঙ্কও কাজ করে, তাই না? আজকের মূল ফোকাস হচ্ছে একটি আদর্শ নিয়োগ পরীক্ষার একেবারে ময়নাতদন্ত করা। আমরা একে বলছি ৬০ মিনিটের চ্যালেঞ্জ, মাত্র ১ ঘণ্টা সময় আর ৭৫ নম্বরের একটি প্রশ্নপত্র। কিভাবে এটা মেধা আর স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেয় সেটাই আজ আমরা ধাপে ধাপে ভেঙে দেখব। শুরুতেই এই অরিজিনাল ডকুমেন্টার দিকে একটু নজর দেয়া যাক। এটি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রক্ষণাবেক্ষণ পরিদর্শক পদের একটা প্রশ্নপত্র। একদম ওপরে স্পষ্ট করে লেখা আছে সময় মাত্র ৬০ মিনিট আর পূর্ণমান ৭৫। তারিখটা দেখলেই বোঝা যায় এটা একেবারেই বাস্তব এবং প্রাসঙ্গিক একটা মূল্যায়ন। এই একটা মাত্র পৃষ্ঠার মধ্যেই লুকিয়ে আছে ভাষার দক্ষতা, গাণিতিক যুক্তি আর সাধারণ জ্ঞানের বিশাল এক গোলক ধাঁধা। পরীক্ষার হলের ওই সময়টুকু ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় এই কাঠামোটা দেখলেই। তো চলুন এবার গভীরে যাওয়া যাক। পুরো প্রশ্নপত্রটাকে আমরা ৪টা মূল অংশে ভাগ করতে পারি। ১. দ্বিভাষিক দক্ষতা এবং ব্যাকরণ। ২. বিশ্লেষণাত্মক সমস্যা সমাধান। ৩. সাধারণ জ্ঞানের বিস্তৃতি। এবং ৪. এই ধরনের পরীক্ষার জন্য প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল বা সহায়িকা। প্রথম অংশ দ্বিভাষিক দক্ষতা এবং ব্যাকরণ, অর্থাৎ বাংলা ও ইংরেজির একেবারে সূক্ষ্ম বিষয়গুলো আয়ত্ত করা। নিয়োগ পরীক্ষার এই প্রথম বড় বাধাটা কিন্তু বেশ কঠিন। এখানে শুধু শব্দ জানলেই হবে না, ব্যাকরণের নিয়মগুলো কতটা নিখুঁতভাবে প্রয়োগ করা যায় সেটাই আসল। ৩ নম্বর প্রশ্নটার দিকেই ধরুন না। এখানে বাংলা বানান শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। সমীচীন বা সরস্বতী শব্দগুলো আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গেলেই আসল গোলমালটা বাধে। সমীচীন শব্দে দীর্ঘ ইকারের সঠিক জায়গা বা সরস্বতী শব্দে ওই বফলা বা যুক্তাক্ষরটা বাদ পড়ে যাওয়া, এগুলো কিন্তু খুবই সাধারণ ভুল। তার মানে দাঁড়াচ্ছে এখানে শুধু শব্দভাণ্ডার নয়, বরং ব্যাকরণের প্রতি কতটা তীক্ষ্ণ নজর আছে সেটাই যাচাই করা হচ্ছে। আর এই বিষয়টা ভাষার আরেকটা বড় চ্যালেঞ্জকে দারুণভাবে তুলে ধরে। অনুবাদ। ৪ নম্বর প্রশ্নে ঠিক এটাই করা হয়েছে। যেমন ধরুন, আমি সকাল থেকে জ্বরে ভুগছি। এটা অনুবাদ করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একেবারে সঠিক ব্যবহারটা জানা জরুরি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মর্নিং। আবার আজকাল বিজ্ঞান দ্বারা অসাধ্য সাধিত হচ্ছে, এই বাক্যটায় প্যাসিভ ভয়েসের ধারণা থাকাটা কিন্তু মাস্ট, অর্থাৎ নাওয়াডেজ দি ইম্পসিবল ইজ বিং অ্যাচিভড বাই সায়েন্স। দুটো আলাদা ভাষার মধ্যে ব্যাকরণ ঠিক রেখে কতটা সাবলীলভাবে সুইচ করা যায়, মূলত সেটাই এখানে দেখা হচ্ছে। এবার আসি দ্বিতীয় অংশে, বিশ্লেষণাত্মক সমস্যা সমাধান, যাকে বলা যায় চাপের মুখে গণিতের যুক্তি মেলানোর খেলা। এখানে কিন্তু শুধু সূত্র মুখস্থ করে পার পাওয়ার কোনো উপায় নেই। ৬০ মিনিটের ওই টিক টিক করা ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দ্রুত আর নির্ভুলভাবে অঙ্ক কষতে হবে। সোর্সের ৭ নম্বর প্রশ্নের খ অংশটা একটু ভেঙে দেখা যাক। দারুণ একটা বীজগণিতের সমস্যা। বলা হচ্ছে ২ জন শ্রমিকের মাসিক বেতনের যোগফল ২০,০০০ টাকা। একজনের বেতন ১০% কমলে আর অন্যজনের ১০% বাড়লে দুজনের বেতন সমান হয়ে যায়। এটা সমাধানের স্টেপগুলো বেশ লজিক্যাল। প্রথমে একজনের বেতন ধরতে হবে ক টাকা, তাহলে অন্যজনের হবে ২০,০০০ বিয়োগ ক। এরপর প্রথম জনের ১০% কমার মানে ক এর ৯০%, আর দ্বিতীয় জনের ১০% বাড়া মানে ওই বাকি টাকার ১১০%। তারপর এই দুটো সমীকরণকে সমান ধরে ক এর মান বের করতে হবে। ভাবুন তো, পরীক্ষার ওই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে এতটা জটিল সমীকরণ মাথায় সাজানো কতটা চ্যালেঞ্জিং। আর এই পুরো ক্যালকুলেশন শেষে যে জাদুকরী সংখ্যাটা বেরিয়ে আসে তা হল ১১,০০০। মানে প্রথম শ্রমিকের বেতন ছিল ১১,০০০ টাকা। আর খুব সিম্পল, ২০,০০০ থেকে এটা বাদ দিলে দ্বিতীয় জনের বেতন দাঁড়ায় ৯,০০০ টাকা। সত্যি বলতে কি, ঘড়ির কাঁটা যখন দ্রুত ফুরিয়ে আসছে তখন এরকম একটা ম্যাথ পাজল নিখুঁতভাবে মিলিয়ে ফেলার তৃপ্তিটাই কিন্তু অন্যরকম। আমাদের তৃতীয় অংশ, সাধারণ জ্ঞানের বিস্তৃত পরিধি, একেবারে র্যাপিড ফায়ার ট্রিভিয়া কুইজ। এটা শুধু বইয়ের পাতা মুখস্থ করার বিষয় নয়, বরং চারপাশের পৃথিবী, ইতিহাস আর চলতি ঘটনা নিয়ে কে কতটা আপডেটেড তার একটা লাইভ টেস্ট। একটু ভেবে দেখুন তো, পরীক্ষার ওই তীব্র প্রেশারের মধ্যে যদি হঠাৎ প্রশ্ন আসে, ফ্রান্সের প্রাচীন নাম কি, কিংবা সুয়েজ খাল কোথায় অবস্থিত, মাথায় চট করে উত্তরটা আসবে তো? প্রশ্নপত্রে কিন্তু ঠিক এই প্রশ্নগুলোই আছে। উত্তরগুলো হচ্ছে যথাক্রমে গল এবং মিশর।
এই ধরনের প্রশ্ন বুঝিয়ে দেয় যে সাধারণ জ্ঞানের আসলে কোনো নির্দিষ্ট সিলেবাস বা বাউন্ডারি নেই। ৮ নম্বর প্রশ্নে যে রেঞ্জে টপিক কভার করা হয়েছে সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। একদিকে সাংবিধানিক আইনের ২৮-এর ২ নং অনুচ্ছেদ, তো অন্যদিকে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল ধান ইরাটম, আবার বৈশ্বিক ভূগোলে লাইব্রেরিয়ার বাংলাদেশ স্কোয়ার থেকে শুরু করে আমাদের জাতীয় ইতিহাসের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর নাম। বাদ পড়েনি স্থানীয় শিল্প, যেমন নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানার তথ্য। গ্রেড 11 থেকে 20-র একটি প্রশাসনিক পদের জন্য জ্ঞানের এই যে বিশাল বিস্তৃতি আশা করা হচ্ছে, সেটা আসলে ভাবার মতো। এরপর চলে যাচ্ছি চতুর্থ এবং শেষ অংশে, প্রস্তুতির প্রয়োজনীয় সহায়িকা বা বলা যায় প্রিপারেশনের ব্লুপ্রিন্ট। এত বিশাল সিলেবাস আর কঠিন প্রশ্নের পাহাড় টপকানোর উপায়টা কি? সোর্স ডকুমেন্টের একেবারে নিচের অংশে তাকালেই কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। ঠিক প্রশ্নপত্র সমাধানের নিচেই একটা পাবলিশারের বিজ্ঞাপন দেয়া আছে, গ্রেড 11 থেকে 20 লিখিত পরীক্ষার জন্য সেলফ প্রিপারেশন সিরিজের বিজ্ঞাপন। এই বিষয়টা খুব দারুণভাবে প্রমাণ করে যে এই কঠিন পরীক্ষাগুলোর চারপাশে কত বড় একটা বাজার আর ইকোসিস্টেম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিজ্ঞাপনটাতে খেয়াল করলে দেখা যায় রঙের ওপর ভিত্তি করে 4টা আলাদা বইয়ের কথা বলা হয়েছে। বেগুনি বইটা গণিতের জন্য, নীলটা সাধারণ জ্ঞান, সবুজটা বাংলা ভাষার আর লাল বইটা ইংরেজির জন্য। সাথে লেখা আছে 2025 সালের আপডেটের নির্দেশিকা। একটু মিলিয়ে দেখলেই বোঝা যাবে এই 4টা বই ঠিক সেই স্কিলগুলোকেই টার্গেট করছে যেগুলো নিয়ে আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম। মানে বাজার খুব ভালো করেই জানে যে এই 60 মিনিটের বৈতরণে পার হতে গেলে ঠিক কোথায় কোথায় জোর দিতে হবে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যা যা দেখা গেল, সেই ব্যাকরণের কড়াকড়ি, বীজগণিতের মাথা ঘোরানো সমীকরণ আর চোখের পলকে উত্তর দেওয়ার মতো সাধারণ জ্ঞানের প্রশ্ন, এই বিশাল প্রেশার মাত্র 1 ঘণ্টায় সামলানোটা আসলেই কি মুখের কথা? আজকের এই আলোচনা থেকে একটা বড় প্রশ্নে কিন্তু মাথায় ঘুরপাক খায়। এত গাইড বই আর প্রস্তুতির পরেও কেউ কি সত্যিই পরীক্ষার হলের ওই 60 মিনিটের চ্যালেঞ্জ জয় করার জন্য 100% প্রস্তুত হতে পারে, নাকি পুরো ব্যাপারটা শেষ মুহূর্ত পর্যন্ত একটা বড় অনিশ্চয়তা হয়ে থাকে? বিষয়টা একবার ভেবে দেখার মতো। আশা করছি আজকের এই বিশ্লেষণটি নিয়োগ পরীক্ষার আসল তীব্রতাটা বুঝতে বেশ খানিকটা সাহায্য করবে।